দেরি নিয়ে, লেট হওয়া নিয়ে। আমি একটু দেরিতে এসেছি, এজন্য আমি যানজটকে দায়ী করতে পারি বটে, কিন্তু এ বিষয়ে যে কৌতুকটা আছে সেটা বলে নেই। এটা সৈয়দ মুস্তফা আলীর বইয়ে আছে। সেটা হচ্ছে যে ঢাকার এক আম বিক্রেতা আম বিক্রি করছেন, ক্রেতা কিনতে গেছেন, তিনি বলছেন, কি মিয়া তোমার আম তো ছোট। বিক্রেতা বলছে, স্যার আপনি শুধু আমার আমের বাইরের দিকটা দেখবেন, আমার আমের ভেতরের দিকটা দেখবেন না। আমার আম ছোট হতে পারে, কিন্তু আমার আমের আঁটি বড়। সৈয়দ মুস্তফা আলী বলছেন যে একই কৌতুক বিলেতে প্রচলিত আছে। একজন রোজ দেরি করে অফিসে যান, তার বস তাকে বলল, কি সাহেব আপনি নাকি রোজ দেরি করে অফিসে আসেন? তিনি বললেন, স্যার আপনি শুধু আমার আসাটা দেখবেন, যাওয়াটা দেখবেন না, আমি রোজ তাড়াতাড়ি অফিস থেকে যাই। তো আপনাদেরকে আমি কথা দিতে পারি, আমি যেহেতু দেরি করে এসেছি, ঠিক 8টায় আসিনি, আমি তাড়াতাড়ি চলে যাব, তাহলে আপনাদের ঘুমের এবং চিত্তের শান্তির ঘাত কম হবে। আজকে আমরা কথা বলবো লেখালেখি নিয়ে। আমার কাছে প্রায় প্রশ্ন আসে, আমি লিখছি, আমি কি করব, লেখালেখি ভালো করার জন্য কি দরকার, আমি কি করলে আমার লেখা জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হবে, আমি কি করে বই বের করতে পারি, আমি নাটক লিখি, কি করলে আমি একজন পরিচালকের কাছে আমার নাটকটা পৌঁছে দিতে পারবো। এই কথাগুলি প্রায়ই আমি শুনে থাকি। তো আমি প্রথমে বলি, লেখালেখি করতে হলে আপনি কি করবেন। এই বিষয়ে প্রথমেই আমার শৈশবের একটা ঘটনা আমি বলবো। আমি আমার যখন 16, 17, 18 বছর বয়স, তখন রংপুরে একজন বিখ্যাত লেখক সৈয়দ শামসুল হক গিয়েছিলেন। আমি তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম রংপুর সার্কিট হাউসে, একটা বড় ক্যাসেট প্লেয়ার নিয়ে। গিয়ে আমি তাকে বললাম যে আমি বিচিত্রায় প্রকাশিত কলাম নিয়মিত পড়ি, আপনি বলেন যে নতুন লেখকদের কর্তব্য হচ্ছে পড়া, পড়ার বাইরে আপনি নবীন লেখকদের উদ্দেশ্যে কোনো উপদেশ দিন। তিনি বলেছিলেন, পড়ার বাইরে আমার নবীন লেখকদের প্রতি 3টে উপদেশ আছে, পড়ো, পড়ো এবং পড়ো। তিনি বলেছিলেন যে লেখকের পড়া আর পাঠকের পড়া এক নয়, পাঠক পড়বে এবং মুগ্ধ হবে, কিন্তু লেখক পড়ে মুগ্ধ হয়ে বলবে, ভাববে যে আমি কেন মুগ্ধ হলাম, এর মধ্যে কি আছে। তারপর সে আবার পড়বে, আবার পড়বে। এইভাবে যে পড়তে হয়, পড়ার লেখকদের পড়া এবং পাঠকদের পড়া যে এক না, সেইটা বলা আছে এই বইটাতে। মার্জিনে মন্তব্য, এই কলামটাই তিনি বিচিত্রায় লিখতেন, এটা 80-র দশকে লিখতেন। তো আপনারা যদি এই অন্য প্রকাশের এই বইটা সংগ্রহ করেন, আরেকটা বই তার আছে, গল্পের কলকবজা। সেই বইটার মধ্যেও গল্প কিভাবে লিখতে হয়, তার করণ কৌশল কি, এই নিয়ে আপনারা জানতে পারবেন। আজকে আমি 2টো বই আপনাদেরকে দেখানোর জন্য এনেছি। একটার নাম দ্য এলিমেন্টস অফ লিটারেচার, এসে, ফিকশন, পোয়েট্রি, ড্রামা এবং ফিল্ম। আপনারা দেখেন, এই ধরনের বই আমেরিকায় বা বিদেশে অনেক বের হয়, এটা বিলেতি বই। যে এর মধ্যে কবিতা কি, অনেকগুলো ভালো বিদেশি ওদের শ্রেষ্ঠ কবিতাগুলি, দেশ বিদেশের শ্রেষ্ঠ কবিতাগুলি আলোচনা করা হয়েছে, শ্রেষ্ঠ রচনাগুলি আলোচনা করা হয়েছে, শ্রেষ্ঠ নাটকগুলি, শ্রেষ্ঠ ছোট গল্পগুলি এবং শ্রেষ্ঠ উপন্যাসগুলি এর মধ্যে লিখে প্রকাশ করে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি মার্জিনে মন্তব্য এবং গল্পের কলকবজা, এই বই দুটাতে সেই কাহিনী পাবেন। আমি এরকম আরেকটা বই দেখাই, আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার। এটার মধ্যেও গল্প কি, কবিতা কি, এগুলি নিয়ে আলোচনা করা আছে। বাংলায় এই ধরনের বই কম পাওয়া যায়, কিন্তু একদমই যে পাওয়া যায় না তা না। আমি একটা বই আপনাদেরকে দেখাই, কবিতার ক্লাস, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি কবি। আমরা তার ওই যে রাজা তোর কাপড় কোথায়, এই কবিতাটা অনেকেই শুনেছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সরল কবিতা, গল্পের মতো করে কবিতা লেখেন, কিন্তু এই বইটাও তিনি খুব সরল করে, সহজ করে লিখেছেন। কবি হতে গেলে কি করতে হয়, তিনি বলছেন, কবি হতে গেলে কি বড় রাখতে হয়, কবি হতে গেলে কি পাঞ্জাবি পড়তেই হয়। আমি এক কবিকে একদিন দেখা হলো, উনি আমাকে বলছেন যে, আরে ভাই বললেন না, 3 মাস গোসল করি না, গা থেকে এমন গরম বের হচ্ছিল, একটা পুকুর দেখে সেই পুকুরের মধ্যে নেমে গেলাম। সেই কবিকে আমি বললাম, আপনি নামলেন, তারপর আপনার কি হলো? বলে, আমার এখন শরীরটা শান্তি লাগছে। আমি তাকে বললাম, কবি ভাই আপনার শরীরে না হয় শান্তি হলো, কিন্তু পুকুরটার কি অবস্থা হলো? 3 মাস গোসল করার না করে আপনি পুকুরে নেমেছেন। তো কবি হতে গেলে গোসল করবো না, বড় বড় চুল রাখতে হবে, দাড়ি রাখতে হবে, উকুন ঝুরঝুর করে ঝরে পড়বে, পাঞ্জাবি পরতে হবে, পাঞ্জাবি নোংরা থাকতে হবে, স্যান্ডেল তলা ক্ষয় হয়ে যাওয়া হতে হবে, এ ধরনের কোনো কথা নাই। এই কথাটা লেখা আছে এই কবিতার ক্লাস বইয়ে। কবি হতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য ছন্দ। বাংলা কবিতায় ছন্দ 3 প্রকার। ছন্দ বলতে কিন্তু মিল না, মিলকে বলা হয় অনুপ্রাস। শেষের একটা লাইনের শেষে আরেকটা লাইনের মিল যেটা, সেটাকে বলা হয় অন্তানুপ্রাস।
তাহলে ছন্দ কি? বাংলা কবিতায় ছন্দ 3 প্রকার: অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। অক্ষরবৃত্ত কোনগুলি? যেমন ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, কিংবা সৈয়দ শামসুল হকের মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর, কিংবা জীবনানন্দ দাশের কবিতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, অনেক হেঁটেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই যাচ্ছে না, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা সে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, তখন গল্পের তরে জোনাকির ঝলে রঙে ছিলমিল সব পাখি ঘরে ফেরে। এই যে আমি ভুলে যাচ্ছি, এই যে কবিতাগুলি এটা অক্ষরবৃত্ত ছন্দে লেখা। এরপরে ধরেন মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে আছে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের, অজর কবিতা, অবিনাশী গান, এর প্রত্যেকটাতে 6টা করে মাত্রা আছে, 6টা করে বর্ণ আছে। গুনলে দেখবেন 6টা করে অক্ষরই আছে। যদি যুক্তাক্ষর থাকে তাহলে সেটাকে আমরা 2 মাত্রা ধরবো। প্রত্যেকটা পর্ব 6 মাত্রার। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের, গণেন র বি ঠা কু রে র 6, অ জ রো আর কবিতা কবিতা 6। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের, অজর কবিতা, অবিনাশী গান, এই যে 6 মাত্রার মাত্রাবৃত্ত। তেমনি আছে স্বরবৃত্ত। স্বরবৃত্ত হচ্ছে ছড়ার ছন্দ। যেমন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এটার মধ্যে তাল গাছের মধ্যে সমস্যা আছে, আমি বরং অন্য একটা উদাহরণ দেই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এটা অবশ্যই স্বরবৃত্ত। আমার কবিতা আছে তুই কি আমার দুঃখ হবি, তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি, তুই কি আমার খাঁখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত বাঁচতে থাকা দরজাময় করা হবি। এটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। তো এরকম ছন্দে ছন্দে কবিতা লিখতে হয়, এই জন্য আপনাকে ছন্দ জানতে হবে। ছন্দ জানবার জন্য আপনি কবিতার ক্লাস বইটা অবশ্যই এটা আপনি কিনে পড়তে পারেন, এটা শাহবাগের বইয়ের দোকানে অবশ্যই পাওয়া যাবে। এবং আপনাদেরকে আরেকটা বই দেখাতে পারি, ছন্দের সহজ পাঠ, এটা লিখেছেন আবিদ আনোয়ার, বের করেছে আগামী প্রকাশনী। এই বইটা পড়লেও আপনারা ছন্দ জানতে পারবেন। এর বাইরে আপনারা যদি ছন্দ জানতে চান সহজে, আপনারা আনিসুল হক ছন্দ এইটা লিখে গুগল করেন। গুগল করলে আমি আমার ফেসবুক পেজে দিয়ে রেখেছি ছন্দের উপরে সহজ একটা লেকচার শিট, সেটা আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে কবিতা লিখতে হলে ছন্দ জানতে হবে। গল্প লিখতে গেলে কি করতে হবে? গল্প লিখতে গেলে আপনি যাই লেখেন না কেন প্রচুর পড়তে হবে আসলে। কারণ ধরেন যে আপনি ডাক্তার হতে চাইলে আপনাকে ডাক্তারি শিখতে হয়, আপনি ইঞ্জিনিয়ার হতে হলে চাইলে আপনাকে ইঞ্জিনিয়ারিং শিখতে হয়, আপনাকে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, 4 বছর মিনিমাম কোর্স করতে হবে ইন্টারমিডিয়েটের পরে। কিন্তু আপনি যদি লেখক হতে চান, কবি হতে চান, সাহিত্যিক হতে চান, আপনার তো কোনো পাশের দরকার নাই। রবীন্দ্রনাথ তো প্রবলেম চাইল্ড ছিলেন, 10টা স্কুলে ভর্তি করানো হয়েছে, তিনি ভালো করতে পারেন নাই, পাশ করতে পারেন নাই। ব্যারিস্টারি পড়তে তাকে বিলেতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ব্যারিস্টারি পড়তে পারেন নাই। তারপরে কাজী নজরুল ইসলাম, তিনিও তো লেখাপড়া তেমন করেন নাই, লেটোর দলে যোগ দিলেন, ময়মনসিংহে এসে রুটির দোকানে কাজ করলেন, এইসব করেছেন, তাই না? এরা তো আমাদের শ্রেষ্ঠ সাহিত্যিক। কাজে সাহিত্যিক হওয়ার জন্যে প্রাতিষ্ঠানিক ডিগ্রির সার্টিফিকেটের কোনোই দরকার নাই। কিন্তু কি দরকার? আমরা কিভাবে বুঝি যে একটা জিনিস কবিতা, আর একটা জিনিস গল্প, আর একটা উপন্যাস, এটা আমাদেরকে কে শেখালো? আপনার কি মনে হয় কে শেখালো? আমাদেরকে শিখিয়েছে অন্য কবির কবিতা, অন্য গল্পকারের গল্প, অন্য লেখকদের লেখা, অন্য উপন্যাসিকের উপন্যাসিক। এবং আমি একটা ভালো কবিতা পড়ে কবিতাটা কি এটা জানি, আমি একটা ভালো উপন্যাস পড়ে জানতে পারি উপন্যাস কি। এই জন্যে কবি নির্মলেন্দু গুণের কবিতা আছে, আসুন আগুন সম্পর্কে অযথা বাক্য ব্যয় না করে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে আমরা উচ্চারণ করি, এই হলো প্রকৃত আগুন। তেমনিভাবে কবিতা কি এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, গল্প কি এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, উপন্যাস কি এটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এগুলি যতই পড়বেন ততই ধোঁয়াশা হতে থাকবে। তার চাইতে আসুন আমরা ভালো ভালো কবিতা পড়ে ফেলি, ভালো ভালো গল্প পড়ে ফেলি, ভালো ভালো উপন্যাস পড়ে ফেলি, ভালো ভালো সাহিত্য আলোচনা পড়ে ফেলি। তাহলে আমরা কবিতা কি বুঝবো, গল্প কি বুঝবো, উপন্যাস কি বুঝবো, এবং সেইভাবে আমরা
লিখতে পারবো। সৈয়দ শামসুল হককে আমাকে বলেছেন যে আমরা অনেকেই বলে থাকি বাংলাদেশে ভালো বই পাওয়া যায় না। তিনি আমাকে বললেন, আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করেছি কেবল, যে আমাদের মধ্যে কজন মাইকেল মধুসূদন দত্ত পুরোটা পড়েছি, আমাদের মধ্যে কজন বঙ্কিমচন্দ্র পুরোটা পড়েছি। আমি মাথা নিচু করলাম, কারণ আমি তো মাইকেল মধুসূদন দত্ত পুরোটা পড়ি নাই, আমি তো বঙ্কিমচন্দ্র পুরোটা পড়ি নাই। আমি সৈয়দ শামসুল হকের কাছ থেকে এসে রংপুরের বাংলা একজন শিক্ষিকা মাহবুবা ম্যাডামের কাছে গেলাম, তার কাছ থেকে আমি সবগুলো বই বঙ্কিমচন্দ্র রচনাবলী, মাইকেল মধুসূদন দত্ত রচনাবলী নিয়ে এলাম। আমি তার কাছ থেকে আমাদের মধ্যযুগের পদাবলী নিয়ে এলাম, আমাদের যে মঙ্গল কাব্যগুলি সেগুলো নিয়ে এলাম, চর্যাপদ নিয়ে এলাম। আমি এরপরে পড়া শুরু করলাম। তো পড়ার কোনো বিকল্প নাই, এবং আপনাকে পড়তে হলে প্রথম থেকে শেষের দিকে যেতে হবে। অর্থাৎ আপনি এখন এই সময়ে যারা লিখছেন তাদের লেখা পড়বেন। আপনার হয়তো হুমায়ুন আহমেদ ভালো লাগে, আপনার হয়তো জাফর ইকবাল ভালো লাগে, আপনার হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় ভালো লাগে, আপনার হয়তো শীর্ষেন্দু ভালো লাগে, আপনার হয়তো সম্রাট মজুমদার ভালো লাগে। আপনি প্রথমে এগুলি পড়বেন, পড়ে পড়ে আপনি ব্যাকওয়ার্ডে যাবেন। আপনি এরপরে আমাদের সমকালের শ্রেষ্ঠ লেখকদের লেখা পড়বেন। সৈয়দ শামসুল হক কী লিখে গেছেন, হাসান আজিজুল হক কী লিখেছেন, মাহমুদুল হক কী লিখেছেন, আখতারুজ্জামান ইলিয়াস কী লিখেছেন, আপনি সেটা পড়বেন। কলকাতায় দেবেশ রায় কী লিখেছেন, অমিয় ভূষণ মজুমদার কী লিখেছেন, মহেশ্বেতা দেবী কী লিখেছেন, এটা পড়বেন। আরও পেছনে যাবেন, মানিক বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন, আপনি সেটা পড়বেন। আপনি সৈয়দ ওয়ালিউল্লাহ পড়বেন, আপনি বিষাদ সিন্ধু পড়বেন, মীর মোশাররফ হোসেন পড়বেন। এরপরে আপনি আরও পেছনে যাবেন, আপনি আরও পেছনে গিয়ে বঙ্কিম পড়বেন, আপনি আরও পেছনে গিয়ে আলালের ঘরের দুলাল পড়বেন। এই যে গদ্যটা তো 1800 সালে প্রথম লেখা হলো, বাংলা এর আগে কিন্তু গদ্য ছিল না, ছিল হয়তো মানুষের মুখে ছিল, কখনো কখনো দলিল দস্তাবেজেও পাওয়া যায়। পুরনো বাংলা গদ্যের বই আছে, আনিসুজ্জামান স্যার লিখেছেন, গোলাম মুর্শিদ লিখেছেন, সেখানে আপনি পুরনো গদ্যের নিদর্শন পাবেন। কিন্তু তারপরেও মোটামুটি 1800 সালের পরে গদ্য লেখা শুরু হলো। প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল বা ওই সময়ের একটা দুটো, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা ভাষার উপন্যাসিক, যিনি সার্থক উপন্যাস লিখলেন। এরপরে আমরা অন্যান্য উপন্যাসিকদের, ফলে এটা খুব বেশি দিনের কথা নয়, কিন্তু আমাদের কথা সাহিত্যের ইতিহাস 200 বছরের বেশি পুরনো নয়। তো কিন্তু সেই ইতিহাসটা আপনাকে জানতে হবে, কিন্তু আমাদের কবিতা 1000 বছরের পুরনো। সেই জন্য আপনাকে চর্যাপদ পড়তে হবে, আপনাকে মঙ্গল কাব্যগুলো পড়তে হবে, আপনাকে আমাদের যে মধ্যযুগের পদাবলী ছিল সেগুলি পড়তে হবে। ধরা যাক ওই যে ভারতচন্দ্র, এদের লেখাগুলি, এটা আহমদ শরীফের বই আছে মধ্যযুগের পদাবলী, সেগুলি আপনারা পড়বেন, লালন শাহ পর্যন্ত আছে। এরপরে আমাদেরকে কবিতার ক্ষেত্রে অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত পড়তে হবে, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে হবে, তারপরে 30-এর 3 বা 5 কবি বিখ্যাত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, এদের কবিতা আমাদেরকে পড়তে হবে, সমর সেন। তারপরে আমরা এসে সুভাষ মুখোপাধ্যায়, এদের কবিতা পড়বো, অবশ্যই শঙ্খ ঘোষ পড়বো, শক্তি চট্টোপাধ্যায় পড়বো, সুনীল গঙ্গোপাধ্যায় পড়বো, জয় গোস্বামী পড়বো, বিনয় মজুমদার পড়বো, অবশ্যই আমরা শামসুর রহমান পড়বো, আল মাহমুদ পড়বো, অবশ্যই আমরা শহীদ কাদরি পড়বো, সৈয়দ শামসুল হক পড়বো, নির্মলেন্দু গুণ পড়বো। আমাদের সমকালে যারা লেখেন, আমাদের ছোট ভাইদের লেখাও আমরা অবশ্যই পড়বো। না, আমি সবার নাম তো আর বলে শেষ করতে পারবো না। আমাদের সেলিনা হোসেন, রাবেয়া খাতুন, রিজিয়া রহমান, এদের লেখা আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে এই লেখার বিবর্তনগুলো, স্টাইলগুলো খেয়াল করতে হবে। এই যে মার্জিনে মন্তব্য, এই বইটার মধ্যে বলা আছে যে আপনি যখন গদ্য লিখছেন, আপনি যখন গল্প লিখছেন, তখন কিভাবে লিখবেন, ক্রিয়াপদের কাল কি হবে, কি করলো, খেলো, গেল, এইভাবে লিখবেন, নাকি করবে, খাবে, এইভাবে লিখবেন, নাকি করেছিল, খেয়েছিল, এইভাবে লিখবেন, নাকি করে, খায়, এইভাবে লিখবেন। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহতে বা সৈয়দ শামসুল হকে বা শহীদুল জোহরে পাবো যে এরা করে, খায়, এইভাবে বলে। কিন্তু আমরা রবীন্দ্রনাথে পাবো তিনি খেলো, গেল, করলো, এইভাবে লিখেছিলেন। আমাদের সুনীল গাঙ্গুলি বা শীর্ষেন্দু, এরা করলো, খেলো। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এরা করলো, খেলো, গেল, এইভাবে লেখে। আবার সৈয়দ ওয়ালিউল্লাহ করে, খায়, এইভাবে লেখেন। তো ক্রিয়াপদের কালের সামঞ্জস্য রক্ষা করতে হয়, এটা রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন, এবং সেইটা এই বইয়ে। রবীন্দ্রনাথ কেন একটা গল্পে অনেক সংলাপ ব্যবহার করলেন, আর একটা গল্পে সংলাপ মোটেও ব্যবহার করলেন না? এই যে লেখকের পড়া এবং পাঠকের পড়া দুইটা এক নয়। পাঠক পড়ে আর মুগ্ধ হয়, লেখক পড়ে মুগ্ধ হলে ভাবে কেন মুগ্ধ হলাম,
কাঁদলে ভাবে কেন কাঁদছি, হাসলে ভাবে কেন হাসলাম, এটা সে খেয়াল করে করে পড়ে। আচ্ছা, গল্প লিখতে গেলে কি লাগবে? গল্প লিখতে গেলে একটা গল্প লাগবে, একটা প্লট লাগবে, একটা চরিত্র লাগবে, একটা কাহিনী লাগবে। আপনি এই গল্পটা ভেবে নিলেন, ভেবে নিয়ে আপনি লিখতে শুরু করলেন। এবং আমাকে হাসান আজিজুল হক স্যার বলেছেন, যে হাসান আজিজুল হক স্যারকে আমি কোট করছি, উনি বলছেন আমার কল্পনা শক্তি নাই। আমি যেটা করি সেটা হচ্ছে বাস্তবে যা হতে পারে একটা চরিত্রকে একটা জায়গার মধ্যে স্থাপন করি, একটা ভূগোলের মধ্যে স্থাপন করি, তারপর তার বর্ণনা দিতে শুরু করি। সে কী রঙের শার্ট পরে আছে, তার কপালে কী ভাঁজ পড়লো, তার পাটির নিচে কী আছে, তার চারপাশে কী আছে। এই বর্ণনাগুলি খুব দরকার হয়, কারণ এই বর্ণনাগুলি আপনাকে বিশ্বাসযোগ্যতা দেয়, ছবিটা চোখের সামনে দেখতে পাওয়া যায়। এবং আমেরিকানরা বা ওয়েস্টার্নরা বলে যে গল্প লিখতে হয় না, গল্পে ছবি আঁকতে হয়। আপনি বলে দেবেন না যে সে তাকে গালি দিল, আপনি একটা সংলাপ দেন, সংলাপের মধ্যেই বোঝা যাবে। আপনি বললেন যে সে রেগে গেছে, তা না বলে আপনি দেখালেন যে তার চোখ ফুলে উঠলো, তার হাতের পেশি শক্ত হলো, তার চুল খাড়া হয়ে গেল, তারপর সে চিৎকার করতে লাগলো, তার মুখ দিয়ে থুতু বের হতে লাগলো, একদলা থুতু মাটিতে ফেলে দিয়ে সে বলল, চিৎকার করে করে বলল, তখন আমরা বুঝবো যে লোকটা রেগে গেছে। এভাবে ছবি এঁকে এঁকে আপনাকে বর্ণনা দিতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে, গল্পের প্লট আমরা কোথায় পাবো? গল্পের প্লট পাবো আমরা অবশ্যই জীবন থেকে। গল্পের প্লট আমরা পাবো অন্য বই পড়ে পড়ে। গল্পের প্লট আমরা পাবো সংবাদপত্রের পাতা থেকে। আপনারা জানেন যে নালপিরান নামে আমার একটা বিখ্যাত নাটক আছে সাইদুল আনাম টুটুলের। এটা এই শুটিং স্ক্রিপ্ট যেটা, এটা চিত্রনাট্যটা এর মধ্যে আছে। এটা জ্ঞানকোষ প্রকাশনীর বই। আপনারা এই বইটা পড়লে টেলিভিশনের নাটক কীভাবে লিখতে হয় এটা জানতে পারবেন। তো এই কাহিনীটা আমি পেয়েছিলাম সংবাদপত্রের পাতায়, যে জাকাত নিতে গিয়ে একটা বাচ্চা মারা গেছে। সেই সংবাদপত্রের পড়া কাহিনীটাকে আমি গদ্য কার্টুন লিখি, সেইটাকেই আমি পরে উপন্যাস বানাই, সেটাকেই আমি পরে নাটক করি। কাজে সংবাদপত্র একটা খুব ভালো সোর্স। তারপরে চিঠিপত্র, বিশেষ করে আমাদের যে কতগুলি আমরা যে মনোবিজ্ঞানীদের কাছে চিঠি লিখি সমস্যার সমাধান চেয়ে, বা মিতার কাছে চিঠি লিখি যে তুমি আমাদেরকে এই সমস্যার সমাধান দাও, ওই সমস্যাগুলি পড়লেও অনেক কাহিনী পাওয়া যায়। আর আমাদের জীবনের মধ্যে কাহিনী আছে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমাকে বলেছেন যে শুধু বই থেকে জ্ঞান নিও না, জীবন থেকেও অভিজ্ঞতাটা নিও। শুধু বই পড়া লেখা বেশি ভালো হয় না, বইয়ে পড়া জ্ঞানের সঙ্গে যখন বাস্তবের জ্ঞান মেলে তখন লেখাটা ভালো হয়। আর উপন্যাস লিখতে হলে আমার পরামর্শ হচ্ছে বড় উপন্যাস লেখেন। 300 পৃষ্ঠার নিচে উপন্যাস লিখবেন না। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি তো লেখেন, আমাদেরকে অনুসরণ করার দরকার নেই, পৃথিবীর শ্রেষ্ঠদেরকে অনুসরণ করেন। বাংলা ভাষার শ্রেষ্ঠ একটা উপন্যাস হচ্ছে খোয়াবনামা, বাংলা ভাষার শ্রেষ্ঠ একটা উপন্যাস হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ। এগুলি সবই বড় উপন্যাস। বা দেবেশ রায় কলকাতায় লিখেছেন তিস্তাবারের বৃত্তান্ত, এটা অনেক মোটা উপন্যাস। বড় উপন্যাস লিখতে চেষ্টা আমাদেরকে করতে হবে, এই জন্যে ধৈর্য ধরতে হবে, এই জন্যে আমাদেরকে ভাষার উপরে দখল রাখতে হবে, আমাদেরকে উপন্যাস কী তা জানতে হবে। উপন্যাস কী? উপন্যাস নিশ্চয়ই ওই যে বললাম একটা বড় গদ্য, যেটার মধ্যে একটা কাহিনী থাকে, একটা চরিত্র থাকে এবং চরিত্রের পরিণতি থাকে। একটা ছেলে ছোট থেকে বড় হলো, বড় হয়ে মরে গেল, এটা আপনি যদি সারা জীবন কাহিনীটা লেখেন 300 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা, তাহলে সেটা উপন্যাস হতে পারে। তেমনি একটা জনপদ বদলে যাচ্ছে, একটা দ্বীপ, সেই দ্বীপটা কীভাবে প্রথমে হয়তো ওখানে ইলেকট্রিসিটি ছিল না, তারপর আস্তে আস্তে ইলেকট্রিসিটি এলো, মোবাইল ফোন এলো, দ্বীপটা বদলে গেল, এই কাহিনীটা যদি লেখেন তাহলেও সেটা একটা সুন্দর উপন্যাস হতে পারে। আর একটা কথা আমি বলে রাখি, বিদেশে বলা হয় ফিকশনকে 2 ধরনের, একটা হচ্ছে লিটারেরি ফিকশন আর একটা হচ্ছে পাল্প ফিকশন। সব উপন্যাসই কিন্তু সাহিত্য না। এবং আপনারা জানলে হয়তো অবাক হবেন যে সায়েন্স ফিকশনকে কিন্তু এখনও সাহিত্য হিসেবে স্বীকার করা হয় নাই, এবং এটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না। সেই জন্যও তারা নিজেরা সায়েন্স ফিকশনের আলাদা পুরস্কার একটা প্রবর্তন করেছে। তেমনিভাবে গোয়েন্দা গল্প, তেমনিভাবে আমি যেটা বলি কী বলে রহস্য গল্প বা অপরাধ কাহিনী বা থ্রিলার, এগুলিকে কিন্তু সাহিত্যিক উপন্যাস মনে করা হয় না, লিটারেরি ফিকশন এগুলি নয়। সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি সাহিত্য করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই শ্রেষ্ঠ সাহিত্যটা করতে পারতে হবে। সেই অভিলাষ নিয়ে, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে হবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা গল্প করেন, সে গল্পটা হচ্ছে যে পুরনো ঢাকায় এক লোক পাখা বিক্রি করে। তো একজন পাখা নিতে গেছে, দেখে যে 2 ধরনের পাখা আছে, একটার দাম 1 টাকা, একটার দাম 10 টাকা। তো 1 টাকার পাখা নিয়ে গেছে এবং বাতাস করতে গেছে, অমনি পাখাটা ভেঙে গেছে। ফিরে এসে সে দোকানিকে বলছে, মিয়া কি পাখা দিলা, একবার বাতাস করতে না করতে ভেঙে গেছে।
তখন দোকানি বলছে আপনি কোন পাখাটা নিয়েছেন, 1 টাকারটা না 10 টাকারটা? ক্রেতা বলল আমি 1 টাকারটা নিয়েছি। বলে 1 টাকার পাখা বাতাস করার নিয়ম তো এরকম না, 1 টাকায় পাখা দিয়ে বাতাস করার নিয়ম হচ্ছে আপনি পাখাটা এভাবে সোজা করে ধরবেন আর দুই পাশে মাথাটা নাড়বেন। আর যদি আপনি 10 টাকার পাখাটা নিতেন তাহলে আপনি এইভাবে বাতাস করতে পারতেন। আব্দুল আবু সাইদ স্যার বলছেন তুমি যদি পাখা বানাও তাহলে শ্রেষ্ঠ পাখাটা বানাবা, তুমি যদি ডাক্তার হও শ্রেষ্ঠ ডাক্তারটা হও, তুমি যদি ইঞ্জিনিয়ার হও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হও, তুমি যদি লেখক হও শ্রেষ্ঠ লেখক হও। অন্তত আমাদের অভিলাষ এরকম থাকতে হবে। শেখ সাদি বলেছেন ঊর্ধ্ব দিকে নজর রাখবে, অন্তত কিছু দূর উঠতেই পারবে। যদি গাছের মগডালে ঢিল ছোড়ো তাহলে অন্তত মাঝপথ পর্যন্ত ঢিলটা যাবে, কিন্তু যদি তুমি মাঝপথটাকে টার্গেট করো আরও নিচে ঢিলটা যাবে। এই জন্য আমাদের শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। শ্রেষ্ঠ হওয়ার জন্য কি করতে হবে? শ্রেষ্ঠ মানুষদের বই আমাদের কাছে আছে, আমাদের শ্রেষ্ঠ শিক্ষকরা আমাদের পাশে আছেন। আপনি লাইব্রেরিতে যান, আপনি বইয়ের দোকানে যান, গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের লেখা নিয়ে আসেন। আপনি রবীন্দ্রনাথের লেখা আনেন, আপনি জীবনানন্দ দাশের লেখা আনেন, আপনি কাজী নজরুল ইসলামের লেখা আনেন, আপনি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা আনেন, আপনি শেক্সপিয়ারের লেখা আনেন। শ্রেষ্ঠ লেখাগুলি যখন আপনি পড়বেন তখন আপনার মানটা উঁচু হবে, রুচিটা উন্নত হবে, তখন আপনি ভালো লেখা লিখতে পারবেন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবীন লেখকদের উদ্দেশ্যে কতগুলো উপদেশ দিয়েছেন সেগুলি আমাদেরকে মানতে হবে। সেই কথাটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন যে খ্যাতির জন্যে, যশের জন্যে লিখবে না, যদি তোমার বলার কথা কিছু তৈরি হয়ে থাকে সেই জন্যে লিখবে। তুমি যদি মনে করো তোমার লেখা দিয়ে মানুষের উপকার করতে পারবে এবং সৌন্দর্য সৃষ্টি করতে পারবে তাহলে তুমি লেখো, না হলে তোমার লেখক হওয়ার দরকার নেই। 2 নম্বর তিনি বলেছেন টাকার জন্যে লিখবে না। তুমি সুন্দর করে লেখো, লেখাটা যদি সুন্দর হয় তাহলে একদিন যশ এবং টাকা তোমার কাছে আসতে পারে। কিন্তু তুমি যদি টাকার জন্য লেখো, বিদেশিরা অনেক সময় লেখে এবং তাদের লেখা ভালো হয়, আমাদের এই দেশে টাকার জন্য লিখলে লেখা ভালো হবে না, তাতে লেখা ক্ষতি হবে। 3 নম্বর তিনি বলেছেন যে মানুষের ধর্মের বিরুদ্ধে লিখবে না, মানুষের প্রতিষ্ঠিত আদর্শের বিরুদ্ধে লিখবে না, বরং আদর্শবাদিতার জন্য, উন্নত আদর্শের জন্য লিখবে। তিনি বলেছেন নকল করবে না। আমি দেখি যে অনেকেই খুব অন্যের অনুকরণ করে, বিশেষ করে রবীন্দ্রনাথের মৃত্যুর পরে আমরা দেখেছি যে হাজার হাজার কবি রবীন্দ্রনাথের নকল করে লিখেছেন, এরা কেউই দাঁড়াতে পারেননি। কিন্তু যারা মৌলিক লেখা লিখেছেন, যেমন বুদ্ধদেব বসু, যেমন জীবনানন্দ দাশ, যেমন সুধীন্দ্রনাথ দত্ত, এদেরকে বলা হতো রবীন্দ্র বিদ্রোহী। এই রবীন্দ্রদ্রোহীরাই পরবর্তীকালে টিকে গেছেন, কিন্তু যারা রবীন্দ্রনাথের নকল করেছেন তারা কেউ টেকেননি। তেমনি আজকে যারা হুমায়ুন আহমেদের কপি করছেন তারা কেউই টিকে থাকবে না, সবাই হারিয়ে যাবে। কিন্তু যারা মৌলিকভাবে হুমায়ুন আহমেদের মতো না লেখার চেষ্টা করছে তাদের বরং একটা ভবিষ্যৎ আছে। লেখালেখির জগৎটা একটা ইচ্ছা পূরণের জায়গা। তুমি লিখলেই লেখক হতে পারবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না, এবং তুমি চাইলেই বই করতে পারবে। বাংলাদেশে বই করা খুব সোজা। কিন্তু তুমি যদি মনে করো আমি লেখকই হব, তাহলে তোমাকে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে এবং এই জন্য তোমাকে লেগে থাকতে হবে। আমার একটা প্রিয় কবিতার লাইন আছে, মিরোস্লাভ হলুব নামে একজন পোলিশ লেখকের লেখা। তিনি বলছেন, কবিতার আমি কোট করছি, শিল্পী হওয়া মানেই ব্যর্থ হওয়া এবং শিল্পমাত্রই ব্যর্থতার বশংবদ। যেমনটা বলেছেন স্যামুয়েল বেকেট, কবিতা তবু মানুষের শেষ কাজগুলির নয়, প্রথম কাজগুলোর একটি। শিল্পী হওয়া মানেই ব্যর্থ হওয়া এবং শিল্পমাত্রই ব্যর্থতার বশংবদ। কথাটা কিন্তু বেশ প্যাঁচালো। আপনি যদি শিল্পী হন তাহলে আপনি ব্যর্থ হবেন, আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার দ্বারা শিল্প হবে। কাজেই ব্যর্থতাকে মেনে নিতে হবে। আপনি যখন লিখবেন বলবে, বেশিরভাগ লোকে দেখবেন বলবে হয় নাই, কিচ্ছু হয় নাই। বেশিরভাগ লোকে আপনাকে উপহাস করবে। আপনার লেখাটা প্রথম আলোতে ছাপা হলেও বলবে এর কবিতা কবিতা হয় না। আপনার লেখা কালিও কলমে ছাপা হলেও বলবে এর কবিতা কবিতা হয় না। আপনার বইটা বের হয়ে গেলেও বলবে এর কবিতা কবিতা হয় না। আপনার কবিতা প্রথম পুরস্কার পাবে, একটা ভালো পুরস্কার পাবে, বাংলা একাডেমি পুরস্কার, কালিও কলম পুরস্কার, প্রথম আলো পুরস্কার, তারপরেও লোকে বলবে ওর তো কবিতা হয় না। এইরকম আপনাকে সমালোচনা সহ্য করার হিম্মত রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে যাওয়ার পরে 1914-15 সালে তার লেখা, মুদ্রিত প্রকাশিত লেখা, মেট্রিক স্ট্যান্ডার্ড কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রশ্নপত্রে ছাপিয়ে দেওয়া হয়েছিল এবং ছাপিয়ে দিয়ে বলা হয়েছিল এই প্যারাগ্রাফে 10টা ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করে উন্নততর বাংলা লেখো। রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার পাওয়ার পরেও এত অপমান সহ্য করতে হয়েছে। এই জন্যে নোবেল পুরস্কার পাওয়ার পরে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তিনি সম্বর্ধনা সভার মধ্যে বসে বলেছিলেন, আজকে আপনারা আমাকে কেন সম্বর্ধনা দিতে এসেছেন? আপনাদের এই সম্বর্ধনা আমি মাথা পেতে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত, কারণ আপনারা আমাকে কোনোদিন প্রশংসা করেন নাই। আজকে দূর সমুদ্রের ওপার থেকে আমার জন্য প্রশংসা এসেছে বলে আপনারা হঠাৎ করে
আমাকে লেখক বা কবি হিসেবে মেনে নিচ্ছেন, এক রাতে আমি বড় কবি হয়ে গেলাম, এরকম তো না। এরকম কথা বলেছেন। এই জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার বইয়ের মধ্যে বলেছেন যে রবীন্দ্রনাথের এটা উচিত হয় নাই, যদিও তাকে বাঙালিরা অনেক গালিগালাজ করেছে বা অনেক কষ্ট দিয়েছে, তারপরে রবীন্দ্রনাথের উচিত ছিল এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত না করা। রবীন্দ্রনাথ বলেছিলেন যে কুকুরের লেজের মধ্যে টিন লাগিয়ে দিলে তার যে দুরবস্থা হয়, নোবেল পুরস্কার পাওয়ার পরে রবীন্দ্রনাথের সেরকম দুরবস্থা হয়েছে। যাই হোক, আমি যেটা বলছি যে আপনি লেখক হতে চাইলে আপনাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, কিন্তু আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচণ্ড ত্যাগ স্বীকার করতে হবে, প্রচণ্ড স্যাক্রিফাইস করতে হবে। কারণ আপনি এটা একটা নিঃসঙ্গ কাজ, লেখালেখির কাজ। কেউ আপনার পাশে থাকবে না, আপনার বেদনা কেউ বুঝবে না। আপনার বেদনা বুঝবে আরেকজন কবি, আপনার বেদনা বুঝবে আরেকজন লেখক। এবং সবচেয়ে আশীর্বাদ যেটা, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা আমাদের পাশে আছেন, শেক্সপিয়ার আমাদের পাশে আছেন, রবীন্দ্রনাথ আমাদের পাশে আছেন, কাজেই প্রচুর পড়ে। আর যারা নাটক লিখতে চান তাদের জন্য এই হচ্ছে নালপিরান। এই বইটার মধ্যে আমি শুটিং স্ক্রিপ্ট দিয়েছি, আরও কতগুলো বই আমি একটু দেখাতে চাই। কেমন করে গল্প হয়, চিত্রনাট্যের কর্মশালা, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই বইগুলির এমন অবশ্য গুরুত্বপূর্ণ না। চিত্রনাট্য রচনা ও চিত্রনাট্য বিশ্লেষণ, ধীমান দাস গুপ্ত। আমার প্রিয় একটা বই দেখাই, জাগরি, সতীনাথ ভাদুরী। এই আপাতত দেখানোর বিষয়। তো সবশেষে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার মা বইয়ের গল্পটা আপনাদেরকে বলতে চাই। ঢাকা শহরে 60-এর দশকে 1960 সালে একটা ছেলে ছিল, ক্লাস 6-এ পড়তো, সেন্ট গ্রেগরি স্কুলে। তাদের বাড়ি ছিল ইস্কাটনে, সেখানে কয়েক বিঘা জমির উপরে তাদের বাড়ি। সেই বাড়িতে সরোবর ছিল, মশলার বাগান ছিল, হরিণ ছিল। আজাদের বাবা ভীষণ বড়লোক ছিলেন। আজাদের বাবা আরেকটা বিয়ে করতে চাইলেন। আজাদের মা বললেন, খবরদার তুমি দ্বিতীয় বিয়ে করবে না, তুমি যদি দ্বিতীয় বিয়ে করো আমি আজাদকে নিয়ে এই বাড়ি ছেড়ে বের হয়ে চলে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করেন এবং আজাদের মা প্রতিবাদ হিসেবে ক্লাস 6-এ পড়া একমাত্র ছেলেকে নিয়ে সেই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যান এবং বস্তি ঘরে আশ্রয় নেন। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান। আজাদ ম্যাট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, করাচি থেকে ডিগ্রি পাস করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করলো। দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আজাদের বন্ধুরা সবাই আগরতলায় গেছে, ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে এসেছে। তারা গেরিলা অপারেশন করছে। খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরের প্রধান ছিলেন, তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। আজাদের বন্ধুরা আজাদকে বলল, তুই কি আমাদের সাথে যুদ্ধে যাবে? আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নাই, মায়েরও আমি ছাড়া কেউ নাই। মা যদি আমাকে অনুমতি দেন তাহলে কেবল আমি যুদ্ধে যেতে পারি। আজাদ গিয়ে মাকে বলল, মা আমি কি যুদ্ধে যাব? মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার জন্য আমি মানুষ করিনি, তুমি দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, সেই জন্যই মানুষ করেছি। আজাদ মুক্তিযুদ্ধে যোগ দিল। আজাদ 2টো অপারেশনে অংশগ্রহণ করে এবং আজাদদের বাড়িতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয়, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়। 1971 সালের 30শে আগস্ট ঢাকা শহরের 22টি মুক্তিযোদ্ধাদের বাড়ি পাকিস্তানি সেনাবাহিনী রেড করে। আজাদদের বাড়ি থেকে কয়েকজন মুক্তিযোদ্ধাকে গোলাগুলির পরে ধরে নিয়ে যাওয়া হয়। আজাদকেও ধরে নিয়ে যায় এবং রমনা থানায় রাখে। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করতে যান। পাকিস্তানি সেনাবাহিনীর দালালরা বলে, আজাদ যদি সব কিছু স্বীকার করে, আজাদ যদি বলে দেয় যে মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, অস্ত্র কোথায় লুকিয়ে রাখা হয়েছে, আজাদকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা আজাদের সঙ্গে দেখা করে বললেন, শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না। আজাদ বলল, মা কয়েকদিন ভাত খাই না, কালকে যখন তুমি আসবে আমার জন্য ভাত নিয়ে আসবে। পরের দিন মা অনেক যত্ন করে ভাত রেঁধে রমনা থানায় গেলেন। গিয়ে দেখলেন ছেলে নেই। এই ছেলে আর কোনোদিনও ফিরে আসেনি এবং এই মা 1985 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, আর কোনোদিনও তিনি ভাত খান নাই। এটা হচ্ছে আমার মা বইয়ের কাহিনী। তা আমাদের বড় ভাইরা হাসতে হাসতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের ভালো থাকার জন্য, বাংলাদেশ স্বাধীন হবে, উন্নত দেশ হবে এই জন্য। আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে স্যাক্রিফাইস করেছিলেন আমাদের ভালো থাকার জন্য। আমাদের কর্তব্য হচ্ছে সেই ভালো থাকাটাকে নিশ্চিত করা। সেই জন্য আমাদেরকে যুদ্ধে যেতে হবে না। আমাদেরকে কী করতে হবে সেই কথাটা আমাদের মাশরাফি বিন মুর্তজাও বলেছেন, আর সক্রেটিস বলেছেন। সক্রেটিসকে প্লেটো জিজ্ঞেস করেছিল, সর্বোচ্চ দেশপ্রেম কী? সক্রেটিস জবাব দিয়েছিলেন, সবচেয়ে সুন্দরভাবে নিজের কাজটুকু করা। আমাদের সবার নিজের কাজটা যদি আমরা ঠিকমতো করি, আমরা যারা ছাত্র তারা যদি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমরা যদি খেলাধুলা করি এবং যেসব কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, গান, নাচ, নাটক, এগুলির চর্চা করি, আমরা যদি প্রচুর সংগঠন করি, আমরা যদি বিজ্ঞান ক্লাব করি, বুক ক্লাব করি, আমরা যদি বেড়াই ঘুরি, তাহলে আমাদের মধ্যে নেতৃত্বের গুণ হবে, আমাদের মনটা বড় হবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মন ও মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে।
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর পাতায় পাতায় পাঠ্য যেসব, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। কাজে আমাদেরকে সারা পৃথিবীর সব কিছু থেকেই শিক্ষা নিতে হবে, কিন্তু প্রচুর বই পড়তে হবে। বিল গেটস বলেছেন, আমি হার্ভার্ডে কয়েকটা পরীক্ষায় ফেল করেছিলাম, আমার একটা বন্ধু সবগুলো পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, আমার সেই বন্ধুটা এখন মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি করে। কিন্তু তোমরা যদি আমার বাড়িতে যাও, দেখবে আমার পাশে আছে বই, তোমরা যদি আমার অফিসে যাও আমার সঙ্গে থাকে বই, আমি যখন বাসে উঠি আমার সঙ্গে থাকে বই, গাড়িতে চড়ি আমার সঙ্গে থাকে বই, আমি যখন প্লেনে চড়ি আমার সঙ্গে থাকে বই, আমি যখন ট্রেনে চড়ি আমার সঙ্গে থাকে বই। ছোটোবেলা থেকে আমি প্রচুর বই পড়েছি এবং সেই বইগুলো আমাকে স্বপ্ন দিয়েছে। তোমরা বড় স্বপ্ন দেখবে, সেই জন্য প্রচুর বই পড়বে। আর এখন থেকে তোমরা একটা কাজ করো, দেয়াল পত্রিকা বানাতে শুরু করো। আমার শিক্ষার্থী বন্ধুদেরকে আমি তুমি করে বলছি। আর কিশোর আলো নামে একটা পত্রিকা আমি বের করি, তোমরা এটা পড়বে, প্রত্যেক মাসে বের হয়। দেয়াল পত্রিকা করো, কম্পিউটারে লিখে প্রিন্ট আউট নিয়ে ফটোকপি করে তোমরা হাতে লেখা পত্রিকা, এখন তো কম্পিউটার প্রিন্ট নাও, পত্রিকা বের করে ফেলো, নিজেই সম্পাদক হও, 2জন আর্টিস্ট নিয়ে নাও, 2জন প্রুফ সংশোধক নাও, সহকারী সম্পাদক নাও, নিয়ে একটা পত্রিকা বের করতে থাকো, গল্প, কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী এগুলি ছাপাতে থাকো। তাহলে তোমাদের মধ্যে লেখালেখির ধারাটা অব্যাহত থাকবে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা তাই দেখেছি, এমনকি হুমায়ুন আহমেদ স্যারের বাড়িতে ছোটোবেলায় হাতে লেখা পত্রিকা বের করা হতো, তার বাবা পুলিশ শহীদ ফাইজুর রহমান এগুলি করতেন, আমরা সেই কাহিনী তার ছেলেবেলা বইয়ে পড়েছি। সেখান থেকে মোহাম্মদ জাফর ইকবাল হয়েছে, হুমায়ুন আহমেদ হয়েছে, হাসান হাবিব হয়েছে। ছোটোবেলা থেকে লেখালেখির চর্চা করো, তবে প্রচুর পড়ো এবং লক্ষ্য উঁচু রাখো। আমরা সবচেয়ে ভালো লেখকটা হতে চাই, তবে লেখক যে আমাদেরকে হতে হবে তা না। আমরা যদি এসবের চর্চা করি, আমার প্রকাশ ক্ষমতা বাড়বে, আমার কমিউনিকেট করার ক্ষমতা বাড়বে, সেটা আমাদেরকে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো করতে সাহায্য করবে। আমি তোমাদেরকে সুবীর চৌধুরীর গল্প করতে পারি। সুবীর চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের একজন ছাত্র ছিলেন, সেখান থেকে তিনি খড়গপুর আইটিতে পড়তে যান, আইআইটিতে। সেখান থেকে তিনি আমেরিকায় চলে গেছেন, সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং চাইতেও বিখ্যাত হয়েছেন এখন ম্যানেজমেন্ট গুরু হিসেবে। তার বইগুলো মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয় এবং তিনি আমেরিকার একজন বড় সেলিব্রিটি, 40 জন গুরুত্বপূর্ণ মানুষদের একজন। এবং তিনি তার নামে সুবীর চৌধুরী মালিনী চৌধুরী সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ করে দিয়েছেন বার্কলি ইউনিভার্সিটিতে। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক লেখালেখির জগতে ভালো করেছেন, কিন্তু তিনি কিন্তু আসলে লেখালেখিটাই তার পেশা না, তিনি আসলে ম্যানেজমেন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, সেখান থেকে ম্যানেজমেন্ট করেছেন, ম্যানেজমেন্টের উপরে বই লিখেছেন। কাজে লেখার ক্ষমতা যদি তোমার থাকে, তুমি সব কিছুতে ভালো করবে। তুমি এমনকি ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিংয়ে যদি থিসিস করো, সেই থিসিস পেপারও তো তোমাকে লিখতে হবে। এবং যে আইনস্টাইনের কথা আমরা শুনি, তিনিও তো থিসিস পেপার লিখেছেন, বা সত্যেন বোসের কথা আমরা শুনি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনস্টাইনকে তার পেপার পাঠিয়েছেন, আইনস্টাইন সেটা ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করে তাদের পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন। কাজে লেখালেখি আমাদেরকে সারা জীবন করতে হবে। আমাদেরকে প্রেমপত্রও তো লিখতে হতে পারে, আমাদেরকে তো অন্য বিষয়েও লিখতে হতে পারে। কাজেই আমাদের সকলকে লেখার ক্ষমতা অর্জন করতে হবে, সেই জন্য প্রচুর পড়তে হবে আর ফ্রি রাইটিং করতে হবে। তোমরা তোমাদের যে কোনো একটা বেড়াতে গেলে সেটা এসে লিখবে একটা স্কুলে। আমি দেখতে পাচ্ছি যে 1000 ভিউয়ার্স হয়েছে। আমার ভিউয়ার্সদেরকে সবাইকে সালাম জানাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, স্নেহ জানাই, কারণ অনেকেই কিশোর আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা ছোটবেলা থেকেই, ওরা আকার ইঙ্গিতে আমাকে কি জানি বলছে, সামনাসামনি দিয়ে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো তোমরা ছোটবেলা থেকেই ওই আমি হচ্ছে ফ্রি রাইটিং, আমাদের ইংরেজি স্কুলগুলিতে এগুলি কিন্তু করে, যে আমাদেরকে যে গরু রচনা মুখস্থ করানো হয়, এটা খুবই খারাপ। রচনা কেন মুখস্থ করানো হবে? আমাদেরকে ফ্রিলি লিখতে দেওয়া উচিত। তোমরা কোথাও বেড়াতে গেলে লিখবে, তোমরা একটা দুঃখ পেয়েছো লিখবে, তোমার ঠ্যাং ভেঙে গেছে, এই তখন তুমি এটা লিখে ফেললা। কিভাবে আমার ঠ্যাং ভেঙে গেলো? আমার কিন্তু হয়েছিল, আমি একবার অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে ফেলেছিলাম, তারপরে আমি তাড়াতাড়ি করে লিখতে বসলাম এবং আমি কি লিখলাম, ঠ্যাং ভেঙে যে পথিক হারায়েছে দিশা। কারণ এটা নিয়ে আমি একটা রম্য রচনা লিখে ফেললাম যে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। আমি বলি তোমাদের এই ধরনের ঘটনাগুলি তোমরা লিখে ফেলো, তোমরা মুক্তভাবে লেখা প্র্যাকটিস করো। লেখা কিন্তু প্র্যাকটিস, যত লিখবে তত ভালো হবে। এই জন্যে ছোটোবেলা থেকেই লিখো। আর যারা পত্রিকায় লেখা পাঠাতে চান, আমি বলবো আপনারা আমাদের সাহিত্য পাতাগুলিতে লেখা পাঠান। প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, কালিও কলম আছে, শব্দঘর আছে, সমকাল আছে, যুগান্তর আছে, কালের কণ্ঠ আছে। এই সবগুলো পত্রিকায় আপনারা লেখা পাঠাবেন, ডাকযোগে লেখা পাঠান। ভালো লেখা হলে অবশ্যই ছাপা হবে। আমরা সেদিন পুরস্কার দিলাম, প্রথম আলো থেকে জীবনানন্দ দাশ পুরস্কার প্রথমা থেকে দেওয়া হলো সালেহীন শিপ্রা নামে একজন কবিকে। ইনি গ্রাম থেকে
ডাকযোগে লেখা পাঠিয়েছিলেন, সেই লেখা প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে তার পাণ্ডুলিপিটি প্রথমা পত্রিক জীবনানন্দ দাশ পুরস্কার পেল এবং এটা বই হিসেবে প্রথমেই বের করে দিল। কাজেই আপনি এই কথা একদমই ঠিক নয় যে গ্রাম থেকে পাঠালে লেখা প্রকাশিত হয় না। জীবনানন্দ দাশ গ্রামেই ছিলেন, হাসান আজিজুল হক স্যার রাজশাহীতে থাকেন, কোনো অসুবিধা নাই, ভালো যে লিখবে তার কাছেই আমরা ছুটে ছুটে যাব। আচ্ছা, কমেন্টে জানাও কে কোন জেলা থেকে, এটা আমাদেরকে একটু জানানো দরকার। তোমাদের কমেন্টে জানাও ফেভারিট বই কোনটা আর কেমন লাগছে লাইভ। আপনারা বা তোমরা যারা দেখছো, আমরা দেখছি যে এখন 1000 ভিউয়ার্স আমাদের আছে, তোমরা সবাই শেয়ার করো। আমার যে 1000 ভিউয়ার্স এখন আছেন, আপনারা যদি জিনিসটা শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। আর আমাকে যদি কারো কোনো সাহিত্য সংক্রান্ত প্রশ্ন থাকে, লেখালেখি নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমি আপনাদেরকে জানাতে চাই বই প্রকাশ করতে হলে কি করতে হবে। দেখুন, প্রথমেই আমি আপনাকে বই প্রকাশ করতে নিরুৎসাহিত করব, আর ছোটদেরকে একদমই বই করতে আমি নিষেধ করব। ছোটবেলায় খরচ করে বই করার কোনো মানে হয় না, কারণ আমরা দেখেছি চাইল্ড প্রডিজি যারা থাকে বড় হয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কাজে ছোটবেলায় বই করো না, বড় হয়ে লেখালেখি করতে থাকো, সাহিত্য পত্রিকাগুলিতে লেখা পাঠাও, প্রথম আলোতে লেখা ছাপা হোক, দৈনিক সংবাদে লেখা ছাপা হোক, দৈনিক কালের কণ্ঠে লেখা ছাপা হোক, সমকালে লেখা ছাপা হোক, কালীয় কলমে লেখা ছাপা হোক, শব্দঘরে লেখা ছাপা হোক, দেশ পত্রিকায় পাঠিয়ে দাও, কলকাতায় লেখা ছাপা হোক। লেখা ছাপা হতে থাকলে তোমার নাম হবে, লোকে তোমাকে চিনবে, তারপরে দেখবে প্রকাশকরা তোমার পেছনে ছুটতে শুরু করেছে। আমাদের প্রচুর প্রকাশক আছে এবং তারা বই চায়। অন্য কেউ যদি নাও বলে, আমি যদি দেখি এই ছেলেটা ভালো লেখে, এই মেয়েটা ভালো লেখে, আমি অবশ্যই প্রকাশককে বলবো তার বই যেন প্রকাশ করে। আমি কিন্তু এরকম অনেক করেছি। সুমন্ত আসলামের প্রথম বই আমি সময় প্রকাশনীকে বলে প্রকাশ করে দিয়েছি। সুমন্ত আসলাম এখন বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় লেখক। আমি মাসুদ আহমেদের প্রথম বই করে দিয়েছি, আমি প্রকাশকের কাছে পাঠিয়ে দিয়েছি। আমি শামীম সাহেদের প্রথম বই করে দিয়েছি। এরকম বহু নবীন লেখকের বই প্রকাশ করতে আমি সাহায্য করে থাকি। কিন্তু পত্রিকায় লেখা ছাপা না হলে কেউ আমার কাছে আসবেন না, দয়া করে। আপনার লেখা পত্রপত্রিকায় অনেক ছাপা হয়েছে, আপনি পত্রপত্রিকার সম্পাদকদের একজন প্রিয় লেখকে পরিণত হয়েছেন, আপনার বই বের হয়নি, আপনি আমার কাছে যদি সরাসরি যোগাযোগ করেন, প্রথম আলোতে একটা চিঠি লেখেন, অথবা আমার ফেসবুক পেজে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে ইমেল করেন, আমি আপনার বই প্রকাশের ব্যবস্থা করে দিব। কিন্তু যার কোনো লেখা জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয় নাই, আমি তার বই করার পক্ষে নই। ব্যতিক্রম আছে। রবীন্দ্রনাথের প্রথম বইটা খুব আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছিল, এরকম না। জীবনানন্দ দাশের প্রথম কবিতার বইটা খুব ভালো হয়েছিল, এরকম না। বুদ্ধদেব বসুর প্রথম বইটা খুব ভালো হয়েছিল, এরকম না। তারপরেও তো তারা বই করেছিলেন এবং তারা পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ লেখক হয়েছেন। এখানে আমি একটু বলবো, যদি আপনি মনে করেন যে আপনার মর্যাদা কেউ বুঝছে না, এই পত্রপত্রিকার সম্পাদকরা আপনাকে চিনছেই না, আপনি নিজের বই নিজে করতে পারেন, এটাতে কোনো মানা নাই। খারাপ বই করার অধিকার আমাদের আছে, কিন্তু খারাপ বই বের করবার অধিকার প্রকাশকের নাই। প্রকাশকের উচিত হবে আমাদের বইটাকে প্রপার সম্পাদককে দিয়ে সুন্দর করে সম্পাদনা করে নির্ভুলভাবে বের করা। কোনো বইয়ে যেন বানানের কোনো ভুল না থাকে, বাক্যে কোনো ভুল না থাকে, এটা অবশ্যই প্রকাশককে দেখতে হবে। আচ্ছা, তারপরে বই কিভাবে প্রকাশ করতে হবে? আপনি পত্রপত্রিকা লিখে নাম করলেন, আপনি পাণ্ডুলিপি তৈরি করেন, প্রকাশকের কাছে যান, আপনি আপনার প্রকাশিত লেখাগুলি দেখান, অবশ্যই বই প্রকাশ করবে। আমাদের প্রচুর প্রকাশক আছে এবং তারা সবাই বই চায়। আর এছাড়াও প্রথমা পাণ্ডুলিপি আহ্বান করে, তারপর শব্দঘর এবার নতুন প্রতিযোগিতার আয়োজন করে উপন্যাস বের করে দিচ্ছে। এখন তো অনেক সুযোগ, আমাদের সময় তো এত সুযোগ ছিল না, কাজেই বই বের করা কোনো সমস্যা হবে না। এখন যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে নাটক কিভাবে আপনি পরিচালকের কাছে দেবেন, এটা কিন্তু একটা কঠিন কাজ। নাটক আমরা প্রায় সবাই লিখে ফেলতে পারি, সবারই মাথার মধ্যে অনেক গল্প। আমি বলবো বৈশাখী টেলিভিশন একটা তোমার গল্পে সবার ঈদ প্রতিযোগিতার আয়োজন করে, সেখানে আপনারা যোগ দিতে পারেন। আমার মনে হয় যে একটা ক্লোজ আপ, এরাও একটা কাছে আসার গল্প আয়োজন করে থাকে, আপনারা কাছে আসার গল্পতেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। এর বাইরে আমি আপনাদেরকে বলি, আমার প্রথম যে নাটকটা আমি লিখেছিলাম, যেটা পরবর্তীকালে আলো অন্ধকারে যাই নামে নির্মিত হয়েছিল, এই স্ক্রিপ্টটা
আমি প্রথমে দেই আমার একই বাসায় থাকতেন রিয়াজউদ্দিন বাদশাহ, বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার, তাকে। তিনি এটা বললেন ভালো হয়েছে, কিন্তু তিনি করলেন না। এরপরে আমি এটা দেই আফজাল হোসেনকে। আফজাল ভাই এই নাটকের জন্য আমাকে 40,000 টাকা দিয়েছিলেন, কিন্তু নাটকটা তিনি বানাননি। এরপরে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে 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 যখন আমার নালপিরান নাটকটা বিখ্যাত হয়ে গেল, তারপরে ওই প্রথম স্ক্রিপ্টটা আহির আলম 21 টেলিভিশনের উনি করার জন্য নেন, এবং উনি এই নাটকটা যখন করতে যাবেন তার আগেই রংপুরের দিকে যাওয়ার সময়, বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহির আলম মারা যান। তারও অনেক পরে 21 টেলিভিশন জুবায়ের বাবুকে দিয়ে এই নাটকটা করায়। তার দ্বারা আমরা বুঝতে পারছি, আমি আপনাদেরকে এই গল্পটা শেয়ার করলাম, যে একটা নাটক লেখা সহজ, কিন্তু এটা টেলিভিশনে প্রচারিত হওয়াটা অনেক কঠিন। তাহলে আমরা কি করব? আমরা ধৈর্য হারাবো না। আপনি ঘোরাঘুরি করেন এই লাইনে, আপনি পরিচালকদের কাছে গিয়ে সহকারী পরিচালক হন, আস্তে আস্তে তাদের হাতে স্ক্রিপ্টটা তুলে দেন, অবশ্যই হবে। আপনাকে লেগে থাকতে হবে। এইবার আপনাকে বলি, একটু আগে আমি নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক স্যামুয়েল বেকেটের কথা বলেছি। ওয়েটিং ফর গোডো হচ্ছে তার বই। স্যামুয়েল বেকেটের প্রথম বইটি, প্রথম পাণ্ডুলিপিটাই 38 জন প্রকাশক 38 বার প্রত্যাখ্যান করেছিল, বলেছে এটা কোনো লেখাই হয়নি। তারপরে 39তম প্রকাশক এই বইটা নেয় এবং প্রকাশ করে, সেই বইটা প্রকাশিত হয়, এবং তারও পরে অন্য বইয়ের কারণে তিনি নোবেল পুরস্কার পান। আমরা আমাদের এই লাইভ শেষ করে আনি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, তোমরা যদি কোনো প্রশ্ন পেয়ে থাকো আমাকে দাও, আমি এটার উত্তর দেবার চেষ্টা করব। আমি শুধু গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, আমার প্রিয় লেখক, তার নোবেল পুরস্কার ভাষণ থেকে কিছুটা উদ্ধৃত করি। মার্কেজ বলেছেন তার গুরু উইলিয়াম ফকনারকে উদ্ধৃত করে, মানুষের পরাজয় মেনে নিতে আমি অস্বীকার করি। মানুষের পরাজয় নাই তা এই জন্যে নয় যে তার ভাষা আছে, তা এজন্যে যে তার আত্মা আছে। আজকে আমি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমার খুবই প্রিয় লেখক। আমার প্রিয় লেখক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, আমি মার্কেজের কথাটা শেষ করি। মার্কেজ বলেছেন যে মানুষ পরাজিত হবে না, কারণ মানুষের আত্মা আছে, বাংলাদেশের মানুষেরও আত্মা আছে, আমরা পরাজিত হব না, আমাদের ভাষাও আছে। আমার প্রিয় লেখককে এটা জানতে চেয়েছেন, আমার প্রিয় লেখক বাংলাদেশের 3 হক, সৈয়দ শামসুল হক, মাহমুদুল হক, হাসান আজিজুল হক। এর বাইরে এখন আমি আখতারুজ্জামান ইলিয়াসের লেখাও পছন্দ করতে শুরু করেছি। হুমায়ুন আহমেদের লেখা আমি সবসময় পছন্দ করেই পড়ি। আর কবিদের মধ্যে আমি নির্মলেন্দু গুণ, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, শক্তি চট্টোপাধ্যায়, এদের কবিতা খুবই পছন্দ করি। অবশ্যই আমাদের সবার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। আমি রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, গীতবিতান এবং গল্পগুচ্ছ এগুলি সবসময় পাশে রাখি। আমি প্রায়ই সঞ্চিতা থেকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা পাঠ করি। আমি এটা বলি যে আমরা সবাই কাজী নজরুল ইসলামকে এত ভালোবাসি, কিন্তু তার লেখা তো আমরা কেউ পড়ি না। আমাদের উচিত কাজী নজরুল ইসলাম ভালোভাবে পড়া। আমরা যদি কাজী নজরুল ইসলাম ঠিকমতো পড়ি, তাহলে বাংলাদেশে কোনো সমস্যারই থাকবে না। সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান তো আসলে পৃথিবীর কোথাও হয় না, কোনো কিছুতেই হয় না। এটা একটা কথার কথা বললাম, যে আমরা সাহিত্যে মুক্ত চর্চা বলতে কি বোঝায়? কোন বই দিয়ে বই পড়া শুরু করব? নতুনদের জন্য বই। আচ্ছা, সাহিত্যে মুক্ত চর্চা মানে আমরা স্বাধীনতা চাই। তোমরা কি হোয়ার দি মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতাটি শুনেছ? সেটা হচ্ছে যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন চিত্ত ভয় শূন্য হতে হবে, উচ্চশীর হতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে, জ্ঞান হতে হবে মুক্ত। তুমি যখন জ্ঞানের চর্চা করবে তখন মুক্তভাবে করবে, কোনো ভয়ভীতি ছাড়া করবে, এবং জ্ঞান তো অন্বেষণ। জ্ঞান চর্চা করার সময় তোমার কোনো বদ্ধ জায়গায় থাকার, বদ্ধ চিন্তা করার দরকার নেই। কোন বই দিয়ে পড়া শুরু করব? তুমি সহজ বই দিয়ে পড়া শুরু করবে। তোমার যদি সত্যজিৎ রায়ের ফেলুদা ভালো লাগে, এটা দিয়ে শুরু করবে। তোমার যদি প্রফেসর শঙ্কু ভালো লাগে, সেটা দিয়ে শুরু করবে। এরপরে তুমি যদি মনে করো যে আমি হুমায়ুন আহমেদ পড়ো, ভালো লাগছে, পড়ো। তোমার মনোজদেরও অদ্ভুত বাড়ি পড়তে ইচ্ছে করছে, শীর্ষেন্দুর, এইটা পড়লে পড়তে পড়তে তুমি আস্তে আস্তে কঠিনের দিকে যাবে।
আরেকটু তুমি সৈয়দ শামসুল হক পড়ো, মাহমুদুল হক পড়ো। মাহমুদুল হকের কালো বরফ কিন্তু আমার খুব প্রিয় একটা উপন্যাস, আমি মনে করি এটা বাংলা ভাষার একটা শ্রেষ্ঠ উপন্যাস। এরপরে তুমি সেলিনা হোসেন পড়ো, রাবেয়া খাতুন পড়ো। পড়তে পড়তে তুমি ক্লাসিক্সগুলোতে চলে যাও। অবশ্যই প্রত্যেকের মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা পড়া থাকতে হবে। অবশ্যই তারাশঙ্করের কবি বা পঞ্চগ্রাম এই বইগুলি তাদের আমাদের পড়া থাকতে হবে। অবশ্যই বিভূতিভূষণের পথের পাঁচালী, অ্যাটলিস্ট আমাটির ভেপু, আরণ্যক, চাঁদের অমাবস্যা, এগুলি এই বইগুলি পড়া থাকতে হবে, ঠিক আছে? তো এবং সৈয়দ আলিউল্লাহরই চাঁদের অমাবস্যা, আর বিভূতিভূষণের নাম ওই বইটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, চাঁদের পাহাড়। তো এগুলি আমাদেরকে পড়তেই হবে। তো আমি বলবো যে তোমরা প্রথমেই কঠিনে চলে যেও না, প্রথমে সোজা বই পড়ো, যেটা পড়তে ভালো লাগে সেটাই পড়ো। কবিতার ক্ষেত্রেও যেমন নির্মলেন্দু গুণের, আমরা ছোটোবেলায় কবিতা পড়তে শুরু করেছিলাম আধুনিক কবিতার মধ্যে অবশ্যই সুকান্ত দিয়ে, সুকান্তের পরে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে নির্মলেন্দু গুণ, তারপরে আস্তে আস্তে আরও কঠিন একটু আরও আধুনিকদের কবিতা, এইভাবে পড়তে হবে। এবং আমি বলি তোমরা অনেক কবিতা মুখস্থ রাখবে। আমি তোমাদেরকে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা কথা বলি, উনি বলেছেন কেউ যদি জীবনানন্দ দাশের রূপসী বাংলার 20টা কবিতা মুখস্থ বলে দিতে পারে তাহলে মোহাম্মদ জাফর ইকবাল স্যার তাকে বই উৎসর্গ করবেন। আমি তোমাদেরকে বলি কেউ যদি আমাকে ভালো 20 জন কবির যে কোনো 20টা কবিতা মুখস্থ পড়ে শোনাতে পারে তাহলে আমি তাকে আমার বই উৎসর্গ করব, ঠিক আছে? পড়ো, আমরা মুখস্থকে না করতে বলি, সেটা আমরা বলি জ্যামিতির ক্ষেত্রে, যে জ্যামিতিতে তোমরা কোনো কিছু মুখস্থ করবে না, বুঝে করবে, অঙ্ক মুখস্থ করবে না, কিন্তু কবিতা মুখস্থ করা ভালো। আমি মনে করি যে কবিতা মুখস্থ থাকা উচিত এবং প্রচুর পড়ো। আর সবচেয়ে বড় কথা, আসো আমরা ভালো মানুষ হই, ভালো লেখকও আমরা পাবো, ভালো বিজ্ঞানীও আমরা পাবো, ভালো খেলোয়াড়ও আমরা পাবো, কিন্তু আমার মনে হয় যে আমাদের ভালো মানুষ হতে হবে। সেই জন্যে বাবা মার কথা শুনো, শিক্ষকদের কথা শুনো, ভাই বোনদেরকে ভালোবাসো, মেয়েদেরকে সম্মান করবে, এটা ছেলেদের জন্য। তোমার প্রতিবেশিনী, তোমার বোন, তোমার ক্লাসমেট, কোনো মেয়েকে অবশ্যই সম্মান করতে হবে, তোমার টিচারকে সম্মান করতে হবে, তোমার মাকে সম্মান করতে হবে, তোমার নানিকে দাদিকে সম্মান করতে হবে। বাসে যখন তুমি ওঠো, তোমার সঙ্গে যদি কোনো মেয়ে ওঠে তাকে সম্মান করতে হবে। তুমি যখন রাস্তায় হাঁটো, ফুটপাতে হাঁটো, পাশ দিয়ে একটা মেয়ে যদি যায় তাকে অবশ্যই সম্মান করতে হবে। এই সম্মান তুমি যদি না করো তুমি নিজে সম্মান পাবে না, এবং কোনো দেশ তার মেয়েদেরকে কেমন রেখেছে সেইটার দ্বারা বোঝা যায় সে দেশ উন্নত কি না, ঠিক আছে? এখন এইখানে লেখালেখিতে এসে আমি শেষ করে দেব। কথাটা হচ্ছে যে সর্বশিষ্যে শিক্ষা দেন গুরু মহাশয়, শ্রদ্ধাবান লোভে জ্ঞান অন্যে কভু নয়। এই যে আমি বলছি সম্মান করার কথা, তুমি যদি একজন লেখককে সম্মান করতে না পারো, লেখালেখির কাজটাকে গুরুত্বপূর্ণ কাজ মনে না করো, তাহলে কিন্তু তুমি নিজে লেখক হতে পারবে না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি বলি, আমি একদিন আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে বলেছিলাম, স্যার আমি যখন নির্মলেন্দু গুণের পাশে যাই আমার মনে হয় আরে কত বড় কবির পাশে গেছি। আমি যখন শামসুর রহমান বেঁচে ছিলেন তার পাশে যেতাম, আমার মনে হতো বাপরে বাপ, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি, তার পাশে আমি কিভাবে দাঁড়াবো, তার পাশে তো আমি দাঁড়াতে সাহস পাই না। তখন আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমাকে বলেছিলেন, এই যে তুমি এদেরকে এত সম্মান করো, এত ভালোবাসো, এত ভক্তি করো, এই জন্যে তোমার দ্বারা লেখা হবে। এটা কিন্তু আব্দুল্লাহ আবু সাইদ স্যার আমাকে আশীর্বাদ করেছিলেন। আর একটা আশীর্বাদ তিনি করেছিলেন, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে লেখালেখি করব বলে সংবাদপত্রে যোগ দিয়েছিলাম, তিনি আমার সামনে না, আমার আড়ালে অন্যদেরকে বলেছিলেন যে দেখো আনিস স্যাক্রিফাইস করেছে, আনিস একটা কিছু ছাড়তে পেরেছে, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। কাজেই তিনি আমাকে দোয়া করেছিলেন যে আনিসের লেখালেখি হবে। তো তোমাদেরকেও বলি, লেগে থাকো আর সম্মান করো, বড়দেরকে সম্মান করো, নারীদেরকে সম্মান করো, বন্ধুদেরকেও সম্মান করো, বাড়ির গৃহকর্মী যিনি আছেন, যিনি আমাদেরকে হেল্প করেন, তাকেও তুমি সম্মান করবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কাউকে আঘাত দেবে না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে, আমি এমনভাবে পাপ খেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়, আমরা কাউকে দুঃখ দেব না, আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে সুন্দর করব। ভালোবাসায় ভুবন করে জয়, সখ্যে তাহার অশ্রু জলে, শত্রু মিত্র হয় সে যে সৃজন পরিচয়। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নয় গভীর ভালোবেসে। পৃথিবীতে ভালোবাসার জয় হবে। আমি আবারও আমাদের যারা প্রাণ হারিয়েছেন তাদের কথা স্মরণ করছি, শোক সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার জন্য কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা করছি এবং আমাদের সড়ক পথগুলি নিরাপদ হোক,
আমাদের জলপথগুলি নিরাপদ হোক, আমাদের আকাশপথ নিরাপদ হোক, আমাদের গৃহ নিরাপদ হোক, আমাদের সাধারণ রাস্তায় চলাচল নিরাপদ হোক, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবী সুন্দর থাকুক, ভালো থাকুক, আমরা সবাই মিলে ভালো থাকি। সবাই মিলেই ভালো থাকতে হয়, একা একা ভালো থাকা যায় না। সবাইকে ধন্যবাদ।